Assalamualaikum everybody. This is Miss Amita Navani from Avani's Well Lab. আজকে আমরা এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 2 অর্থাৎ গতি টপিকটা নিয়ে আলোচনা করব। তো আজকে ভিডিওতে আমরা শুধুমাত্র গতি বলতে কি বোঝায় এবং সেই সাথে গতির কয়েকটি প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টার 2 শুরু করার আগে প্রথমেই জানতে হবে এই চ্যাপ্টারের নাম কি অর্থাৎ গতি। সেই গতি বলতে কি বোঝানো হয়? আমাদের ফিজিক্সের ভাষায় গতি বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয় বা গতির মিনিং কি সেই জিনিসটা আগে আমাদের জানা প্রয়োজন। গতি বলতে সহজ কথায় বা একেবারে সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে বলতে হবে অবস্থানের পরিবর্তন। এখন অবস্থানের পরিবর্তন বলতে কি বোঝায়? কোনো কিছু, কোনো বস্তু, কোনো ব্যক্তি বা যে কোনো কিছু তার অবস্থান বা জায়গার পরিবর্তন করলে তাকে গতি বলা হয়ে থাকে। ফর এক্সাম্পল, ধরো আমার এই পেনটাকে আমার এখানে ছিল, এখন এই পেনটাকে আমি এই অবস্থান থেকে বা তার এই জায়গা থেকে যা সরিয়ে এখানে রাখলাম, এই যে তার অবস্থানের পরিবর্তনটা হলো, এটাই হচ্ছে তার গতি। অর্থাৎ কোনো বস্তু, কোনো ব্যক্তি বা যে কোনো কিছু তার অবস্থানের পরিবর্তন মানে তার পূর্বের অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে পরিবর্তন করলে তার এই অবস্থাকে বা তার এই ফেজটাকে গতি বলা হয়ে থাকে। অর্থাৎ এই বস্তুটাকে গতিশীল বস্তু বলা হয়ে থাকে। অন্যদিকে আমরা যদি একটু স্থিতি নিয়ে আলোচনা করি বা গতির বিপরীত টপিকটা নিয়ে আলোচনা করি, সেখানে বলতে পারবো এই যে আমার পেনটা এখানে রয়েছে, এই পেনটাকে আমি এদিকেও নাড়ালাম না, এদিকেও নাড়ালাম না, অর্থাৎ জিনিসটা তার পূর্বের অবস্থায় বা যে অবস্থানে আছে ঠিক সেই অবস্থানে স্থির অবস্থা থাকবে, মানে কোনো রকম নড়াচড়া করবে না, সেই অবস্থায় বস্তুকে স্থিতিশীল বস্তু বলা হয়ে থাকে। অর্থাৎ বস্তুর অবস্থার পরিবর্তন না ঘটলে তাকে স্থিতিশীল বস্তু বলা হয়ে থাকে এবং এই ফেজটাকে বা এই অবস্থাকে তাকে তোমার স্থিতি বলা হয়ে থাকে। আচ্ছা, গতিশীল বস্তু, এখন এই যে আমরা বললাম বারবার যে তার অবস্থানে পরিবর্তন হয় বা হচ্ছে না, এই যে অবস্থান টার্মটা আমরা ইউজ করছি, এখানে অবস্থান বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে বা অবস্থান আমরা নির্ণয় করবো বা কীভাবে? অবস্থান নির্ণয় করার জন্য আমাদের আরেকটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু। এখন প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝায়? এই জিনিসটা যদি আমরা একটু এক্সাম্পলের সাহায্যে জানতে চাই, ধরো এই বিন্দুটাকে আমরা যে কোনো একটা বিন্দু বা যে কোনো একটা বস্তুকে আমরা প্রসঙ্গ বিন্দু হিসেবে ধরে নিলাম, প্রসঙ্গ বিন্দু হিসেবে আমরা বা প্রসঙ্গ কাঠামো হিসেবে আমরা ধরে নিচ্ছি। এবং ধরো এখানে একটা গাছ রয়েছে, এই যে প্রসঙ্গ বিন্দু যেটাকে আমি বলছি, যে টার্মটা ইউজ করছি প্রসঙ্গ, এই প্রসঙ্গ কাঠামো বলতে বোঝায় এই বিন্দুটার সাপেক্ষে এই গাছটা বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটা বোঝানো। ধরো এখানে একটা বিন্দু রয়েছে, প্রসঙ্গ বিন্দু যাকে ধরলাম, এই বিন্দুটার সাপেক্ষে বর্তমানে এই গাছটা কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে বা স্থির অবস্থায় রয়েছে। সুতরাং প্রসঙ্গ কাঠামো বলতে যে বস্তুটাকে ধরে বা যে বস্তুটার বেসিসে আমরা অন্য বস্তুর তুলনা করব সেটা গতিশীল নাকি স্থিতিশীল, এই জিনিসটাকে আমরা কম্পেয়ার করব, সেই বস্তুটাকেই তোমার প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু বলা হয়ে থাকে। এখন তোমার প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো যে কোনো রকমের যে কোনো জিনিস তুমি ধরতে পারো। ফর এক্সাম্পল, তুমি তোমার নিজেকেও একটা প্রসঙ্গ কাঠামো হিসেবে ধরতে পারো। সেজন্য আমরা আরেকটা বাস্তব উদাহরণ চিন্তা করি। বাস্তব উদাহরণ চিন্তা করার জন্য মনে করো তুমি একটা ট্রেনে ভ্রমণ করতেছো। ট্রেনে তোমার সামনে দুটো সিট আছে, মানে তুমি একজন আর তোমার পাশে আরেকটা সিট রয়েছে, মানে তোমার সামনে আরেকটা সিট রয়েছে। ধরো এখানে তুমি বসে আছো আর এখানে তোমার আম্মু বসে আছে, দুইজন সামনে বসে আছি। ওকে, এখন তুমি নিজেকে, এটা হচ্ছে তুমি নিজেকে যদি প্রসঙ্গ কাঠামো মনে করো, সেক্ষেত্রে তোমার সাপেক্ষে এই তোমার সামনে যে ব্যক্তিটি বসে আছে সে কিন্তু স্থির রয়েছে। তুমি জাস্ট ট্রেনে একটা ভ্রমণ ইমাজিন করো, তুমি যখন ট্রেনে বসে থাকো তোমার সামনের ব্যক্তিকে তুমি কি স্থিতিশীল দেখো নাকি গতিশীল দেখো? স্বাভাবিকভাবে তুমি তাকে স্থিতিশীল দেখবে, সে স্থির অবস্থায় তোমার সামনে বসে আছে, এই জিনিসটাই তুমি দেখবে, তাকে কিন্তু তুমি দেখছো না যে সে গতিশীল। তুমি নিজে কিন্তু সেখানে গতিশীল, অর্থাৎ ট্রেনের সাথে কিন্তু তুমি এগোচ্ছ, কিন্তু তুমি যখন ট্রেনের ভিতরের পরিস্থিতিটা দেখছো, সেক্ষেত্রে তোমার সামনে ব্যক্তিটি কিন্তু তোমার সাপেক্ষে স্থির অবস্থায় রয়েছে, কারণ সেও তোমার সাথে একই গতিতে চলাচল করছে। কিন্তু তুমি যদি নিজেকে প্রসঙ্গ কাঠামো আবারও রেখে ট্রেনের জানালার দিকে তাকাও এবং বাইরের গাছগুলোকে দেখো, সেক্ষেত্রে গাছগুলোকে তোমার কাছে কি স্থিতিশীল মনে হয় কখনো? ডেফিনেটলি মনে হয় না। তাকে তখন মনে হয় গাছগুলো হয় পিছের দিক সরে যাচ্ছে না সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ গাছগুলোকে তোমার সাপেক্ষে গতিশীল বলে মনে হচ্ছে, রাইট? অর্থাৎ
তুমি যে এই যে তোমার সাপেক্ষে যে গাছগুলোকে দেখছো গতিশীল, এবং তোমার সামনের ব্যক্তিকে দেখছো স্থিতিশীল, এই যে যে তোমার সাপেক্ষে বিভিন্ন বস্তু তুলনা করা হচ্ছে যে সেই গতিশীল নাকি স্থিতিশীল বা কতটুকু গতিশীল, এই জিনিসটাকে প্রসঙ্গ কাঠামো বলা হয়ে থাকে। সুতরাং প্রসঙ্গ কাঠামো তুমি যে কোনো জিনিসকে ধরে নিতে পারো, প্রসঙ্গ কাঠামো তুমি যে কোনো ব্যক্তিকেও ধরে নিতে পারো, যে কোনো বস্তুকেও তুমি ধরে নিতে পারো। তাহলে এখন আমাদের আরেকটি টার্ম আমাদের বইয়ে দেখতে পাই, সেটা হচ্ছে আপেক্ষিক গতি বা পরম গতি, আবার এমনও আছে আপেক্ষিক স্থিতি, আবার পরম স্থিতিও দেখি। এখন এই জিনিসগুলো কি, যদি কোনো প্রসঙ্গ কাঠামো প্রকৃতপক্ষে স্থির হয়, কোনো প্রসঙ্গ কাঠামো যদি প্রকৃতপক্ষে স্থির হয় এবং তার সাপেক্ষে যখন আমরা কোনো বস্তু গতিশীল নাকি স্থিতিশীল সেটা তুলনা করব, সেটাকে হলো তোমার পরম বলা হয়ে থাকে। এই প্রকৃতপক্ষে স্থির কোনো বস্তু সাপেক্ষে কোনো বস্তু যদি অন্য কোনো একটি বস্তু যদি তোমার গতিশীল হয় তাহলে সেটাকে বলা হয় পরম গতি, এবং এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি যদি কোনো বস্তু স্থির হয় তাহলে সেটাকে বলা হয় পরম স্থিতি। এখন একটা জিনিস যদি তুমি একটু ডিপলি চিন্তা করো, দেখবে আমাদের এই মহাবিশ্বে কোনো কিছু কিন্তু স্থির নয়, কোনো কিছু কিন্তু প্রকৃতপক্ষে স্থির নয়। কেন স্থির নয় তুমি একটু চিন্তা করে দেখো, পৃথিবী কিন্তু নিজের অক্ষের চারপাশে অনবরত ঘুরতেছে, কন্টিনিউয়াসলি ঘুরতেছে, নিজ অক্ষে ঘুরতেছে। অন্যদিকে তুমি যদি চাঁদের দিকে দেখাও, সেও নিজ অক্ষপথ মানে কক্ষের চারপাশে ঘুরতেছে। সেইমভাবে আমাদের গ্যালাক্সিও কিন্তু এভাবে নিজ যার যার অবস্থান থেকে সে ঘুরছে বা গতিশীল অবস্থায় রয়েছে। সুতরাং এই মহাবিশ্বে কোনো কিছু কিন্তু অ্যাকচুয়ালি স্থিতিশীল নয়। পৃথিবীর ভিতরে যদি চিন্তা করে দেখি, আমরা এত উপর না গিয়ে পৃথিবীর ভিতরে যদি দেখি, পৃথিবী যেহেতু নিজ অক্ষের উপর বারবার ঘুরছে, সো আমরাও কিন্তু আলটিমেটলি তার সাথে ঘুরতেছি। সুতরাং আমরা কিন্তু প্রকৃতপক্ষে স্থির নই, জাস্ট আমাদের আপেক্ষিকভাবে বা আমাদের কাল্পনিকভাবে জিনিসটা আমরা বুঝতে পারছি যে একটা আরেকটার প্রতি আমরা স্থিতিশীল। ধরো আমি যে এখন বসে আছি, এর সাপেক্ষে আমার কলমটা আমার সামনে স্থিতিশীল অবস্থা রয়েছে। এখানে প্রসঙ্গ কাঠামো যদি আমি আমার নিজেকে ধরি, সেক্ষেত্রে আমি নিজেও কিন্তু স্থির নই বর্তমানে, মানে অ্যাকচুয়ালি কিন্তু আমি স্থির নই। সো যেহেতু এগুলো কোনো কিছুই অ্যাকচুয়াল নয়, আমাদের এই মহাবিশ্বে কোনো কিছুই একদম প্রকৃতপক্ষে স্থির নয়, সেক্ষেত্রে প্রত্যেকটিকেই আমরা আপেক্ষিকভাবে ধরে নিই বা একটা কাল্পনিক আকারে ধরে নিই যে হ্যাঁ এটা আমার সাপেক্ষে এখন স্থির, মানে আমি জাস্ট ধরে নিলাম আর কি এমন, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কোনো কিছু স্থিতিশীল নই। সো আমরা বলতে পারি এই মহাবিশ্বে কোনো কিছুই পরম গতি বা পরম স্থিতি নয়, বরং সব কিছুই আপেক্ষিক গতিশীল এবং আপেক্ষিক স্থিতিশীল। আশা করছি গতি এবং স্থিতি ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার করতে পেরেছি। এখন গতির ব্যাপারটা যদি ক্লিয়ার হয়ে যায়, আমাদের বইয়ে কিছু গতির কিছু প্রকারভেদ দেওয়া রয়েছে, সেগুলো আমরা একটু আলোচনা করার ট্রাই করব। আচ্ছা, গতির যেসব টার্মগুলো আমাদের দেওয়া রয়েছে সেটা একটু আমরা বোঝার ট্রাই করব। গতির যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে তার মধ্যে ফার্স্টেই রয়েছে সরল রৈখিক গতি। আমি একটু লিখি, প্রথমে আমাদের টার্ম হচ্ছে সরল রৈখিক গতি। এই যে গতির প্রকারভেদগুলো আমরা করব, এগুলো যদি আমরা একটু বাস্তবে ইমাজিন করা ট্রাই করি, দেখবে আমাদের জন্য এগুলো কোনো ব্যাপারই হবে না। বিভিন্ন ধরনের উদাহরণ বলো, এমসিকিউতে অনেক সময় উদাহরণ আসে, কিংবা জ্ঞানমূলকে অনেক সময় তোমার সংজ্ঞা টাইপগুলো আসে, এগুলো যদি তুমি অ্যাকচুয়ালি জিনিসটা ইমাজিন করে বুঝে নিতে পারো তাহলে এগুলো তোমার জন্য কোনো ব্যাপার হবে না। ওকে, তো রৈখিক গতি বা সরলরৈখিক গতি বলতে কি বোঝানো হয়, এই জিনিসটা আমরা একটু বোঝার ট্রাই করব। চলো আমি একটু ব্রাইটনেসটা ঠিক করি। আচ্ছা, সো সরলরৈখিক গতি বলতে কি বোঝানো হচ্ছে, চলো একটু বুঝি। সরলরৈখিক গতি বলতে সহজ কথায় বা এক কথায় যে কোনো রৈখিক গতি বা একদম স্ট্রেট গতিকে বোঝানো হচ্ছে, একদম স্ট্রেট। ধরো এখানে একটা বস্তু রয়েছে, এই বস্তুটাকে তুমি ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার পর সেটা সরাসরি এইখানে এসে থামলো, এই পজিশনে এসে থামলো। এটা কিন্তু কোনো প্রকার বাঁকা হয়নি, জাস্ট সোজা একদম সরলভাবে রৈখিকভাবে একদম স্ট্রেটলি বস্তুটি এখানে এসে পৌঁছেছে। এই যে তার স্ট্রেট যে গতিটা, একদম স্কেলের মতো যে গতিটা, এটাকে আমরা বলে থাকি হচ্ছে সরল রৈখিক গতি। দ্যাট মিনস কোনো একটা বস্তুকে একদম মানে কি বলবো, এটাকে একদম স্ট্রেট গতিকেই বলা হয় সরল রৈখিক গতি। ওকে, আমরা যে নর্মালি স্কেল ইউজ করি, স্কেলে যেরকম স্ট্রেটলি একটা গতি হয়, মানে সোজা পথে যে গতিশীল,
তাকে সরলরেখা বরাবর যে গতিশীল হয় সেটাকে তোমার সরলরৈখিক গতি বলা হয়ে থাকে। এটা একদম ইজিয়েস্ট প্রকারভেদ সবার মধ্যে। আমরা গণিতে সরলরেখা শিখেছি, সরলরেখা মানে কি, এরকম একটা লম্বা দাগ দিলে সরলরেখা 180 ডিগ্রি যেটা হয়, তো এরকম বরাবর যে গতিগুলো স্ট্রেটলি যে গতি সেটাকে আমরা সরলরৈখিক গতি বলে থাকবো। এরপরে 2 নম্বরে আমরা একটু আসি ঘূর্ণন গতি নিয়ে। ঘূর্ণন গতি জিনিসটা কি? ঘূর্ণন গতিটা একটু আমাদের খেয়াল করতে হবে। সেটা হচ্ছে কি, কোনো বস্তু যদি নির্দিষ্ট একটা বিন্দু, ধরো এই যে একটা নির্দিষ্ট বিন্দু, কোনো বস্তু যদি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে বজায় রেখে, ধরো এই যে একটা দূরত্ব আমরা নির্ণয় করলাম, সমান দূরত্ব বজায় রেখে চারিদিকে ঘুরতে থাকে, সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে, ধরো এই যে এইভাবে এই পথে বস্তুটি ঘুরতে থাকলো। কোনো একটি বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে, ধরো এখানে একটা বস্তু রয়েছে, এই বস্তুটা তোমার এইভাবে গোল গোল করে ঘুরতে থাকলো, অর্থাৎ এই যে আমরা একটা নির্দিষ্ট পয়েন্ট ধরলাম, এই পয়েন্ট থেকে সমদূরত্ব মানে প্রত্যেক, এখানেও যে দূরত্ব রয়েছে, এখানেও সেই দূরত্ব, এখানেও সেই দূরত্ব, এবং সমদূরত্ব বজায় রেখে বা সমান দূরত্ব বজায় রেখে চারপাশে যদি ঘুরতে থাকে বা ঘূর্ণায়মান অবস্থায় থাকে, তবে এই গতিকে তোমার ঘূর্ণন গতি বলা হয়ে থাকে। এখন ঘূর্ণন গতির জন্য তোমার উপরে সিলিং ফ্যানের দিকে তুমি তাকাতে পারো, দেখতে পারো, দেখো সিলিং ফ্যান কিন্তু এদিকেও যাচ্ছে না, ঘোরার সময় যখন ঘুরছে, পাখাগুলো যখন ঘুরছে তখন এদিকেও যাচ্ছে না ওদিকেও যাচ্ছে না, জাস্ট একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একই দূরত্বে বারবার সেই জিনিসটা ঘুরতেছে। তাহলে এই জিনিসটাকে এই সিলিং ফ্যানের যে বা বৈদ্যুতিক পাখার যে গতিটা রয়েছে এটাকে আমরা ঘূর্ণন গতি বলতে পারি। আবার গাড়ির চাকা, যেমন গাড়ির চাকা তোমার যখন ঘোরে তখন কি গাড়ির চাকা এদিক সেদিক চলে যায় না, একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট পথে সে বারবার করে ঘুরতে থাকে। সুতরাং এই গতিটাকে তোমার বলা হয়ে থাকে ঘূর্ণন গতি। তাহলে সহজ কথা, জাস্ট দুইটা জিনিস খেয়াল রাখবা, নির্দিষ্ট বিন্দু এবং সমান দূরত্ব বজায় রেখে চারিদিকে ঘূর্ণায়মান অবস্থায় থাকলে সেটাকে তোমার ঘূর্ণন গতি বলা হয়ে থাকে। ওকে, এবার চলে আসি আমরা 3 নম্বরটায়। 3 নম্বরে ধরো আমরা পড়ি আজকে চলন গতি। চলন গতি জিনিসটা কি? চলন গতিটা একটু খেয়াল রাখতে হবে। যদি কোনো, আগে খেয়াল করে শোনো তারপর আমি বুঝিয়ে বলবো। যদি কোনো বস্তু এমনভাবে চলতে থাকে যে বস্তুটির সকল কণা একই সময় একই দিকে সমানভাবে অতিক্রম করবে। আচ্ছা, ধরো এখানে একটা বক্স আছে, বক্স আছে, এই বক্সটা যদি এমনভাবে গতিশীল হয় যে বস্তু সকল কণা বলতে এই সম্পূর্ণ বক্সটা একসাথে যাবে, মানে বক্সের কোনো অংশ যাবে না, বরং পুরো বক্সটাই একসাথে এগোবে, সেটাকে বোঝানো হচ্ছে। সকল কণা একই সময় একটা নির্দিষ্ট সময় নিয়ে এগোবে বা একই সময় পুরো বক্সটা এগোবে, একই দিকে, ডিরেকশনটা একই থাকবে, একই দিকে এগোবে এবং সমান দূরত্ব অতিক্রম করবে। কোনো অংশ কম দূরত্ব, কোনো অংশ বেশি দূরত্ব এমন করবে না, বরং এই সম্পূর্ণ বক্সটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেম দূরত্ব অতিক্রম করবে, সেম দিকে সেম দূরত্ব অতিক্রম করবে, তাকে চলন গতি বলা হয়ে থাকে। তাহলে চলন গতি বোঝার জন্য আমাদের জাস্ট কয়েকটা পয়েন্টই তো মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, প্রথমেই আমাদের জানতে হবে সকল কণা থাকবে, সেটার মধ্যে সকল কণা বলে কমপ্লিটলি ওই বস্তুটা পুরোটাই যাবে। এরপর আমাদের খেয়াল রাখতে হবে একই সময়, বা সময়টা আমাদের উল্লেখ রাখতে হবে একই সময়। তারপর আমরা উল্লেখ রাখতে পারি একই দিকে, মানে ডিরেকশনটা তোমার সেম হবে, একই দিকে ডিরেকশন সেম হবে এবং একই দূরত্বে সমান দূরত্ব। এই 4টা পয়েন্টের মাথায় রাখলে আমাদের চলন গতির সংজ্ঞা ইজিলি দেওয়া যাবে। কি, সকল কণা মানে সম্পূর্ণ, এই যে বক্সটা আমি বলছি, এই বক্সটাকে ধরো তুমি ধাক্কা দিয়ে এখানে সরিয়ে আনলা, এই যে তার গতিটা হলো সম্পূর্ণ বক্সটাই কিন্তু আসলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, সম্পূর্ণ বক্সটা একই সময়ের মধ্যে বক্সটা এগোলো। তারপরে একই দিকে, ডিরেকশনটা কিন্তু এইদিকে, একই দিকে এগোলো এবং সমান দূরত্ব অতিক্রম করলো, কোনো অংশ কম দূরত্ব কোনো অংশ বেশি দূরত্ব এমন অতিক্রম করবে না, তাহলে এই বস্তুটাকে তোমার চলন গতি বলা হয়ে থাকে। ওকে, আশা করছি ক্লিয়ার হতে পেরেছি। এবার চলে আসো চলন গতির পরে আমরা যাব হচ্ছে তোমার পর্যায়বৃত্ত গতিতে। আচ্ছা, 4 নম্বরে আমরা একটু চিন্তা করি পর্যায়বৃত্ত গতি। ওকে, পর্যায়বৃত্ত গতিটা একটু আমাদের ভালোভাবে বুঝতে হবে। খেয়াল করো, পর্যায়বৃত্ত গতি বলতে কি বোঝানো হচ্ছে? কোনো গতিশীল বস্তু
কোনো গতিশীল বস্তু, এমন কোনো একটা বস্তুকে আমাকে নিতে হবে যেটা গতিশীল বা গতিশীল অবস্থায় রয়েছে, যেটা চলমান, নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর, একটা নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট সময় পর পর, ধরো এই একটা পয়েন্ট আমি সিলেক্ট করলাম, একই দিক থেকে বারবার অতিক্রম করে, বারবার অতিক্রম করে। আচ্ছা চলো পর্যাবৃত্ত গতিটা বোঝার জন্য আমাদের একটা বাস্তব উদাহরণ করি, তাহলে আমরা বুঝতে পারবো। তুমি ঘড়িকে চিন্তা করো, আমাদের বাসায় যে ঘড়ি রয়েছে, যেগুলো দেওয়াল ঘড়ি বা হ্যান্ড ওয়াচ যেটাই বলো না কেন, ধরো এখানে একটা ঘড়ি রয়েছে, ঘড়িটা আমি একটু মোটামুটি আঁকার ট্রাই করি। 3 4 5, এ হলো 6 7 8 9 10 11, এই ধরো মোটামুটি একটা ঘড়ি, ঠিক আছে। এই ঘড়িটা দেখ, মনে করো এটা একটা সেকেন্ডে কাটা, যেটা এখন বর্তমানে 12-র উপরে রয়েছে, ঠিক আছে। এই যে একটা পয়েন্ট আছে না, এই পয়েন্টের থেকেও আমাদের সেকেন্ডে কাটাটা শুরু হয়েছে। এখন এই যে পয়েন্ট সেকেন্ডে কাটা শুরু হলো, এই যে সেকেন্ডে কাটার দূরত্ব, এটা কিন্তু সেম, এটা কিন্তু কখনো বাড়েও না, এটা কমেও না, তাই না। তাহলে খেয়াল করো, আমি যেটা বললাম, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, একটি নির্দিষ্ট বিন্দু মানে এই পয়েন্টটাকে আমরা নির্দিষ্ট বিন্দু হিসেবে ধরলাম, কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে, সমান দূরত্ব বলতে এই যে আমরা সেকেন্ডে কাটাটার দূরত্বকে বুঝলাম, নির্দিষ্ট সময় পর পর একই বিন্দু অতিক্রম করে। একই বিন্দু বলতে ধরো আমি এই 12টাকে, মানে এই যে 12 সংখ্যাটা রয়েছে, এটাকে আমি নির্দিষ্টটা বিন্দু ধরে নিলাম। একই সময় পর পর এই যে যখন এই সেকেন্ডে কাটাটা একবার ঘুরে আসবে, কত সেকেন্ড পর ঘুরে আসবে, 60 সেকেন্ড পর বা 60 সেকেন্ড পর কিন্তু ঘুরে আসবে জিনিসটা, তাই না। খেয়াল করো, এটা কি কখনো মানে আকপিস হয়, মানে 60 সেকেন্ডের বাইরে কি কখনো এটা হয়। ধরো 12 সেকেন্ড, মানে এই জিনিসটা 12কে অতিক্রম করার পর ঠিক 60 সেকেন্ডে বা 1 মিনিট পরেই কিন্তু এই জিনিসটা আবার এসে এখানে দাঁড়াবে, রাইট। মানে একটা নির্দিষ্ট সময় পর জিনিসটা বারবার এই পয়েন্টটাকে অতিক্রম করতেছে, 60 সেকেন্ড পর পর বারবার এই পয়েন্টটাকে, এই দাগটা তোমার অতিক্রম করতেছে। তাহলে কি আমরা দেখলাম, নির্দিষ্ট বিন্দু ধরলাম, নির্দিষ্ট দূরত্ব ধরলাম, এবং নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে কিভাবে আমাদের সেকেন্ডটা কাটাটা অলওয়েজ এদিক থেকে, মানে এই বরাবর এগিয়ে আসে, রাইট। এই ডিরেকশন ওয়াইজ সেটা বারবার এই পয়েন্টটাকে অতিক্রম করবে, অর্থাৎ ডিরেকশন কিন্তু চেঞ্জ হবে না। কখনো কিন্তু ঘড়ি কাটা দেখছো যে এইভাবে আসে না, অলওয়েজ কিন্তু এই সাইড বরাবর আসে, রাইট। তাহলে একটা নির্দিষ্ট দিকে, মানে পর্যাবৃত্ত গতির জন্য পারফেক্ট একটা উদাহরণ হচ্ছে আমাদের এই ঘড়ি। তাহলে জিনিসটা পর্যাবৃত্ত গতির সংজ্ঞা দেওয়ার জন্য আমরা কি বলতে পারি, কোনো গতিশীল বস্তু সেকেন্ডে কাটা কিন্তু গতিশীল, কারণ সেকেন্ডে কাটা যখন চলে তখন সেটা গতিশীল। তো সেকেন্ডে কাটা কোনো গতিশীল বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট সময় পর পর একই বিন্দুকে একই দিক থেকে বারবার অতিক্রম করে, তখন তাকে পর্যাবৃত্ত গতি বলে। আবারও খেয়াল করো, কোনো একটি বস্তু, মানে এটাকে ধরলাম, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে একটি নির্দিষ্ট বিন্দুকে একই সময় পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করে, তখন তাকে পর্যাবৃত্ত গতি বলা হয়ে থাকে। পর্যাবৃত্ত গতি যদি কখনো বলে যাও, জাস্ট ঘড়িটার খেয়াল রাখবা, বা মানে ঘড়ি কনসেপ্টের ব্যাপারটা খেয়াল রাখবা, তাহলে দেখবে পর্যাবৃত্ত গতি একেবারেই ক্লিয়ার। তাহলে পর্যাবৃত্ত গতির জন্য আমাকে কি কি পয়েন্ট জানা প্রয়োজন, প্রথমে জানা প্রয়োজন নির্দিষ্ট বিন্দু থেকে, মানে বিন্দুকে কেন্দ্র করে, যেটা আমার কেন্দ্র আর কি, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, তারপর ধরতে পারো তুমি সমান দূরত্ব বজায় রেখে, এরপরে আমরা কি শিখে এসেছিলাম, সমান দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট সময় পর পর একই দিকে বারবার ওই বিন্দুটাকে অতিক্রম করে, তখন তাকে পর্যাবৃত্ত গতি বলে। সো পর্যাবৃত্ত গতির জন্য এই 4টা পয়েন্ট আমাদের একটু মাথায় রাখা প্রয়োজন। অ্যান্ড আশা করছি পর্যাবৃত্ত গতি আমরা বুঝতে পেরেছি। পর্যাবৃত্ত গতি আর কি কি উদাহরণ হতে পারে বলতো? পর্যাবৃত্ত গতির উদাহরণ হতে পারে তোমার ঘড়ি, তো আমরা বললাম, রাইট। ঘড়ি বলার পরে একটা বলতে পারো পৃথিবীর যে আহ্নিক গতি বা বার্ষিক গতি হয়, এটা পৃথিবী কিন্তু বারবার একটা পয়েন্টে বারবার একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করছে, সো সেটাই হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি। তো আশা করছি এই ব্যাপারটা, এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আমরা যে কোনো গতিকে বুঝতে পারবো সেটা কোন গতি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, আমরা একটা গতি সম্পর্কে জানবো, সেটা হচ্ছে সরল স্পন্দন গতি বা শুধু স্পন্দন গতি, বা এটাকে আমরা দোলন গতিও বলতে পারি, সরল স্পন্দন অথবা দোলন গতি। এই দোলন গতিটা বোঝার জন্য আমরা আরেকটা ব্যাপার একটু খেয়াল করি। ধরো এখানে একটা বস্তু রয়েছে, মানে কি বলে, একটা লাঠি রয়েছে,
এখানে তুমি একটা সুতা সুতা বেঁধে দিলে, নিচে তুমি একটা মার্বেল বা একটা বল যে কোনো একটা জিনিস ঝুলিয়ে দিলে। এখন এই জিনিসটাকে যখন তুমি ধরো এখানে এনে ছেড়ে দিলে, তারপরে এই বস্তুটাকে তুমি এখানে এনে ছেড়ে দিলে, এখন ছেড়ে দেওয়ার পর সে কি এখানে দাঁড়িয়ে থাকবে? নিশ্চয়ই না। সে একবার এতটুকু যাবে, জাস্ট বাস্তবে ইমাজিন করো, একবার এতটুকু যাবে, ফিরে দেখবে আবার পিছের দিক এতটুকু আসছে। এবং এই জিনিসটাকে একটু ভালোভাবে খেয়াল করলে দেখবে যে যতক্ষণ এই যে পুরো টাইমটা সে ঘুরে আসে, পুরো টাইমটা যে সে ঘুরে আসে তার ঠিক হাফ টাইম বা ঠিক সে তার অর্ধেক সময় এই সামনের দিকে যাবে এবং ঠিক বাকি অর্ধেক সময় এই উল্টা দিকে যাবে। ঠিক আছে? এই যে গতিটা যে বারবার সে তার সামনে মানে তার গতিকালে সে যতক্ষণ না দৌড়তেছে, সে গতিকালের একদিকে মানে অর্ধেক সময় সামনের দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে বা তার উল্টা দিকে যাবে, মানে ভ্রমণ করবে বা গতিশীল অবস্থা থাকবে, তাকে সরল স্পন্দন গতি বলা হয়ে থাকে। এই ব্যাপারটা আমরা আরেকটা দিক দিয়ে চিন্তা করতে পারি। আমরা তো সবাই কম বেশি আশা করি দোলনায় উঠেছি। এখন দোলনায় যখন আমরা দুলি, সেই সময় তোমার খেয়াল করবা যখন দোলনায় আমরা দুলি, দোলনায় যখন আমরা ফার্স্টে সামনের দিকে একটু অগ্রসর হই বা সামনের দিকে আগাই, দেখবা সেম ভাবে কিন্তু আমরা একটু পরে পিছের দিকেও যাই, মানে সামনের দিকে যাই পিছের দিকেও যাই, এইভাবে তো আমরা দুলি, রাইট? সামনের দিকেও আসি, পিছের দিকেও আসি। তাহলে এই যে আমরা আমাদের দোলনকালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যাচ্ছি, এই যে গতিটা তাকেই বলা হয়ে থাকে তোমার কি বলতো সরল স্পন্দন গতি বা তোমার দোলন গতি। এখন সরস্পন্দন গতি আর পর্যাবৃত্ত গতি, সরস্পন্দন গতি কিন্তু এক প্রকার বিশেষ পর্যাবৃত্ত গতি। কিভাবে পর্যাবৃত্ত গতি আমরা কি শিখে এসেছিলাম? নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দুকে অতিক্রম করে, তাই তো? তাহলে এই সরস্পন্দন গতি যদি একটু খেয়াল করো, এটাও কিন্তু অনেকটা এরকমই, নির্দিষ্টটা সময় পর পর এভাবে অতিক্রম করতেছে। ধরো তুমি এটাকে ছেড়ে দিলা, এর হাফ টাইম এখানে আসলো, আবার এখানে গেল, আবার এখানে আসলো, আবার এই পয়েন্টে গেল, নির্দিষ্টটা সময় পর পর একই দিক থেকে বারবার একটা জিনিসটাকে অতিক্রম করতেছে। সো এটাও কিন্তু এক প্রকার পর্যাবৃত্ত গতি। খেয়াল রাখবা, সরস্পন্দন গতি এক প্রকার বিশেষ পর্যাবৃত্ত গতি। তবে সকল সরস্পন্দন গতি কিন্তু পর্যাবৃত্ত গতি হতে পারে, ঠিক আছে, কিন্তু পর্যাবৃত্ত গতি কিন্তু অলওয়েজ সরস্পন্দন গতি হবে না। কারণ সরস্পন্দন গতির একটা বিশেষ দিক রয়েছে, সেটা হচ্ছে তার গতিকালে একটা সময় মানে অর্ধেক সময় সে একদিকে যাবে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে আসবে। কিন্তু পর্যাবৃত্ত গতি কিন্তু এমন না। পর্যাবৃত্ত গতি জাস্ট নির্দিষ্ট একটা পয়েন্টকে অতিক্রম করতে হবে, সেটা কিভাবে আসবে দ্যাট ডাজন্ট ম্যাটার। সো সকল তোমার স্পন্দন গতি কিন্তু পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়। এটা কোশ্চেনে আসে, অনুধাবনের কোশ্চেনে আসে, জিনিসটা জাস্ট বুঝিয়ে একটু লিখতে হবে। তো আশা করছি এই ছিল আমাদের চলন মানে গতির প্রকারভেদ। আশা করছি প্রতিটা গতি এবং গতি এবং স্থিতি সম্পর্কে টপিকটা বেসিকটা ক্লিয়ার হয়েছে। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যেন তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।